সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। আবার সংযুক্ত আরব আমিরাত সংলগ্ন জলসীমায় ইরানের একাধিক জাহাজের উপস্থিতি শনাক্ত হয়েছে। এর মধ্যে তেহরানের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের যে কোনো হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে। বিশ্লেষকদের মতে সরাসরি যুদ্ধ শুরু না হলেও এই মুহূর্তে উপসাগরীয় অঞ্চলটি উচ্চ সামরিক সতর্কতার মধ্যে রয়েছে। এই অবস্থায় সামান্য ভুল বোঝাবুঝি বা সীমিত সংঘাতও বড় যুদ্ধে রূপ নিতে পারে। ইরানে হামলা হলে কি চীন সহ্য করবে? ইরান এই আঘাত ঠেকাতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে বিশ্লেষকরা কি বলছেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্ক টাইমসের খবর বলছে, মার্কিন নৌবাহিনীর অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে আন্দামান সাগরে অবস্থান করছে। রণতরীটির সঙ্গে রয়েছে একাধিক গাইডেড মিসাইল, ডেস্ট্রয়ার, F-35, অন্যান্য যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষম সহায়ক জাহাজও। এই নৌবহর আগামী কয়েকদিনের মধ্যে আরব সাগর হয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করতে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ ভার্জিনিয়ার নরফোক নৌঘাঁটি ছেড়েছে। যদিও সেটি মধ্যপ্রাচ্যে পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগবে, তবে বিশ্লেষকদের মতে এটি দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে ইউএসএস আব্রাহাম লিঙ্কন সরাসরি ইরানি উপকূলে না গিয়ে প্রথমে আরব সাগর বা পারস্য উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় অবস্থান নিতে পারে। কাতারের আল উদাইদ ঘাঁটি, যেখানে ইউএস কন্ট্রোল কমান্ড অবস্থিত, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফারা ঘাঁটি এবং বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি, আর একে ঘিরেই প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। একই সঙ্গে কাতারে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এটি পরিস্থিতির আন্তর্জাতিক মাত্রা আরও স্পষ্ট করেছে। এমন উত্তেজনার মধ্যেই ওমান উপসাগর ও পারস্য উপসাগরে ইরানের পতাকাবাহী একাধিক জাহাজ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে আবু বকর 83 নামের একটি জাহাজকে ইরানের কু মোবারক ও আমিরাতের খোরফাক্কান এলাকায় এবং মোহাম্মদী 599 নামের একটি জাহাজকে ওমান উপসাগর মাস্কাটের কাছাকাছি দেখা গেছে। আরও অন্তত দুটি অনির্দিষ্ট ইরানি জাহাজ আমিরাত সংলগ্ন পারস্য উপসাগর এলাকায় অবস্থান করছে। তবে এই জাহাজগুলো সামরিক না লজিস্টিক্স তা নিশ্চিতভাবে নিশ্চিহ্নিত করা যায়নি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিতে ইরান প্রদর্শনমূলক নৌতৎপরতায় অংশ নিচ্ছে। সমুদ্রে আমেরিকার বিশাল নৌবহরকে মোকাবেলা করতে গেরিলা কৌশল নিল ইরান। সরাসরি সংঘাত না গিয়ে সাবমেরিন দিয়ে মার্কিন বহরে অতর্কিত হামলা করবে ইরান বাহিনী। সমুদ্রপথে মাইন বিছিয়ে বাণিজ্যিক জাহাজ ও শত্রু জাহাজকে ভরকে দেওয়া তেহরানের অন্যতম প্রধান শক্তি। এই শক্তিকে কাজে লাগাতে হরমুজ প্রণালীতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ ও গাদির শ্রেণীর সাবমেরিন মোতায়েন করেছে আয়াতুল্লাহ খামেনির সেনারা। এই যুদ্ধ কৌশলের মাধ্যমে বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ রূপটিতে নিজেদের অবস্থান আরো জোরদার করল ইরান। বিশ্বের মোট সমুদ্রজাত তেলের প্রায় 20 থেকে 22% বেশি এই হরমুজ প্রণালী দিয়ে হয়ে থাকে। ইরান এই সরু জলপথকে একটি স্ট্র্যাটেজিক প্রেসার পয়েন্ট হিসেবে ব্যবহার করছে। এই অঞ্চলে সামান্য উত্তেজনাও তেলের দাম ব্যারেল প্রতি $10 থেকে $12 বাড়িয়ে দিতে পারে, যা ইরান একটি অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইরানি নৌ কমান্ডারদের মতে তাদের সাবমেরিনগুলো মার্কিন আধুনিক নৌজাহাজগুলোর গতিবিধি নিঃশব্দে শনাক্ত করতে সক্ষম। প্রয়োজন পড়লে এই নৌযানগুলো শত্রু জাহাজকে লক্ষ্য করে হামলা চালাবে। গেরিলা কাদায় আঘাত করে শত্রু জাহাজ চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে বলে জানিয়েছে ইরানের সামরিক কর্মকর্তারা। অর্থাৎ বর্তমানে এই হরমুজ প্রণালীতে ইরান গেরিলা কায়দায় অবস্থান নিয়েছে। ইরানের হাতে বর্তমানে 28 থেকে 30টি সাবমেরিন রয়েছে। এর মধ্যে রাশিয়ার তৈরি
কিও ক্লাস সাবমেরিনও রয়েছে। অপরদিকে গাদির ক্লাস মিড জেট সাবমেরিন আকারে ছোট হলেও অগভীর পানিতে চলাচলের জন্য অত্যন্ত কার্যকর। ছোট আকারের কারণে সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা এবং রাডার ফাঁকি দেয়া এর জন্য সহজ। পশ্চিমা বিশ্লেষকদের মতে অগভীর পানিতে এগুলোকে শনাক্ত করা অত্যন্ত কঠিন। এটি মূলত অতর্কিত হামলা, মাইন স্থাপন এবং বিশেষ বাহিনীর কমান্ডারদের যাতায়াতের জন্য ব্যবহার করা হয়। আমেরিকার ফিফথ ফ্লিটের জন্য এই ছোট ও মাঝারি সাবমেরিনগুলো একটি বড় চ্যালেঞ্জ। চীনের সাথে সরাসরি সংঘাতে নামার দুঃসাহস নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু আমেরিকার সত্যিকারের যুদ্ধটা আসলে চীনের সাথে। আমেরিকা ভালো করে জানে ইরানের সাশ্রয়ী মূল্যের তেলে শক্তিশালী হচ্ছে চীনের অর্থনীতি, আর চীন যে গতিতে এগিয়ে যাচ্ছে তাতে দেশটির তেলের সাপ্লাই বন্ধ করা ছাড়া ট্রাম্পের সামনে আর কোনো উপায় নেই। চীন যুক্তরাষ্ট্রের অদৃশ্য এই যুদ্ধের বলি হচ্ছে ইরান, ভেনেজুয়েলার মতো দেশগুলো। সব সংঘাতের নেপথ্যে ঘুরে ফিরে একটি জিনিস বারবার আসছে, সেটি হচ্ছে তেল। সমালোচকরা বলছেন একমাত্র তেলের জন্যই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই তেলের কারণেই বছরের পর বছর ধরে পশ্চিমাদের সাথে ইরানের সম্মুখ সমর চলছেই। সবচেয়ে বড় শঙ্কার ব্যাপার হচ্ছে তেল যুদ্ধে সবকিছুই করতে রাজি মার্কিন প্রেসিডেন্ট। এজন্য বিশ্বযুদ্ধ বাঁধিয়ে ফেললেও দ্বিধা করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চাইছেন বিশ্বযুদ্ধ বাঁধলেও তিনি যেন তেল দখল করতে পারেন, মার্কিন যুক্তরাষ্ট্র যাতে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারে সেই পদক্ষেপ গ্রহণ করছেন মিস্টার প্রেসিডেন্ট। সেটি কি আদৌ সফল হবে নাকি হবে না, সেটি কিন্তু বড় একটি প্রশ্ন। ইরানের সবচেয়ে বড় ক্রেতা চীন। মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের তেলের বাজার সীমিত। সে কারণেই ইরানের বন্ধু চীনের কাছে চলে যাচ্ছে ইরানি তেলের ৮০% বেশি। গেল বছর চীন গড়ে প্রতিদিন ১.৩৮ মিলিয়ন ব্যারেল ইরানি তেল কিনেছে, যা সমুদ্রপথে আমদানি করা মোট ১০.২৭ মিলিয়ন ব্যারেলের প্রায় ১৩.৪%। বিশেষ ছাড়ের কারণে ইরানি তেলের প্রতি আকৃষ্ট বেইজিং। ইরানের সাথে চীনের ২৫ বছর বয়সী সহযোগিতা চুক্তিও রয়েছে। তেলের বিনিময়ে যুদ্ধ পরবর্তী সামরিক শক্তি পুনর্গঠনে ইরানকে সাহায্যে এগিয়ে এসেছে বেইজিং। ইরানের মিসাইল ভান্ডার শক্তিশালী করতে চীনের ভূমিকা অপরিসীম। দেশটি থেকে আনা রাসায়নিক সোডিয়াম পারক্লোরেটের চালান দিয়েই নিজেদের ব্যালিস্টিক মিসাইল ভান্ডারকে সমৃদ্ধ করছে তেহরান। চীন ইরানের বন্ধুত্বে দুই দেশই লাভবান হচ্ছে, যা সহ্য করতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র। তাই এক বন্ধুর গায়ে আঘাত আসলে আরেক বন্ধু এগিয়ে আসবেই, এটা স্বাভাবিক। সেই দিক থেকে চীন গোপনে ইরানকে সব ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। আগামীতে যদি মিস্টার ট্রাম্প ইরানে হামলার অনুমতি দেন, তাহলে চীন হয়তো সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যেতে পারে। কারণ ইরানে আঘাত করা মানেই তো চীনের বুকে আঘাত করা। তাই ইরানের স্বার্থে যুদ্ধের ময়দানে চীন নামতে পারে বলে অনেকেই মনে করছেন। আর যদি চীন যুদ্ধে জড়ায়, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য তার সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। মুসলিম হয়েও বিশ্বাসঘাতকরা বা মির্জাফরেরা করলে কোনো ছাড় দেওয়া হবে না, সাফ জানিয়েছে ইরান। ইরান তাদেরকে ছাড়খাড় করে দেবে যারা আয়াতুল্লাহ খামেনির দেশের হামলা চালাতে সহায়তা করছে বা তাদের মাটি আকাশ ব্যবহার করতে দিয়েছে। ইরানের সেই নিশানার ভেতরে রয়েছে জর্ডান এবং আরব আমিরাত। ইসলামী বিপ্লবের দেশে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলায় ওয়াশিংটনের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে বিশ্বাসঘাতকতার পথ বেছে নিয়েছে তারা। গোয়েন্দা তথ্য, লজিস্টিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা সব খুলে দেয়া হচ্ছে আগ্রাসনের জন্য। কিন্তু তেহরানের হুঁশিয়ারি বজ্র কঠিন, বিশ্বাসঘাতকদের পরিণত হবে ভয়ঙ্করতম। অর্থাৎ ইরানের সাথে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে বা ইরানে হামলা করতে এই মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয় বা মাটি ব্যবহার করতে দেয়, তাহলে ইরান প্রথমত আর এই সব দেশগুলোকে টার্গেট করবে এবং সেই সব দেশে ইরান মিসাইল হামলা চালাবে। যেটি কিনা দেখা গেছে গেল ২০২৫ সালের ইরান ইসরায়েল যুদ্ধে। সেই সময় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল। তারপরেও ইরানের এই মিসাইলগুলো হামলা ঠেকাতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান, বেইমানের মূল্য হবে চড়া।
আইআরজিসির কমান্ডার হুঁশিয়ার দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসনের জবাব শুরু হবে সরাসরি মার্কিন ঘাঁটিতে আঘাত দিয়ে। ইরানের ব্যালিস্টিক মিসাইলের পাল্লা এইসব ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম। আবুধাবির দক্ষিণে অবস্থিত আল ধাবরা এয়ারবেস মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। ইরানের দৃষ্টিতে এই ঘাঁটি কেবল একটি বিমান ঘাঁটি নয়, বরং পারস্য উপসাগর জুড়ে মার্কিন সামরিক উপস্থিতির একটি অন্যতম স্তম্ভ। দুবাইয়ের জেবেল আলী বন্দর আনুষ্ঠানিকভাবে সামরিক ঘাঁটি না হলেও মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় লজিস্টিক হাব। মার্কিন যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী এবং সরবরাহ জাহাজ নিয়মিত এই বন্দরের নোঙ্গর করে। জ্বালানি রসদ ও মেরামতের জন্য ওয়াশিংটনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দর, যে কারণে ইরানেরও টার্গেট এই বন্দরকে ঘিরে। ইরানের দৃষ্টিতে জিবেল আলী মানে যুদ্ধ চালানোর রসদের শিরা, যা বন্ধ হলে বড় ধাক্কা খাবে যুক্তরাষ্ট্র। আমেরিকার আরেক দোসর জর্ডান। আম্মান থেকে প্রায় 100 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত মুয়াফফাক আল সালতি এয়ারবেসে মোতায়েন রয়েছে এয়ার এক্সপিডিশনারি উইং। সিরিয়া ও ইরাকমুখী আকাশ অভিযান, নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতার জন্য এই ঘাঁটি ব্যবহার করা হয়। ভৌগোলিক অবস্থানের কারণেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা মধ্যে পড়ে এটি। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘাঁটিগুলো শুধু মানচিত্রের বিন্দু নয়, এগুলো যুদ্ধের স্নায়ু কেন্দ্র। আর সে কারণে তেহরানের হুঁশিয়ারি স্পষ্ট, যারা বেইমানি করবে ইরানি ক্ষেপণাস্ত্র তাদের ভূমিকে তছনছ করে দেবে। যে দেশকে ঘিরে তৈরি হচ্ছিল সম্ভাব্য যুদ্ধের রুট, শেষ মুহূর্তে সেখান থেকে সরে দাঁড়ালো সংযুক্ত আরব আমিরাত। ইরানের দৃঢ় অবস্থান আর কঠোর বার্তা, আর তাতেই পাল্টে গেল উপসাগরের শক্তির সমীকরণ। খামেনি প্রশাসনের বিরুদ্ধের সামনে আর এগোতে পারল না বিশ্বাসঘাতকদের পরিকল্পনা। চাপের মুখে পিছু হটল সংযুক্ত আরব আমিরাত। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়ার খবর প্রকাশের পরপরই মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। ইরানের স্পষ্ট ও আত্মমর্যাদাশীল অবস্থান এবং আঞ্চলিক বাস্তবতার মুখে শেষ পর্যন্ত অবস্থান বদলাতে বাধ্য হয় আবুধাবি। বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কার্যক্রমে তারা তাদের আকাশসীমা, ভূখণ্ড কিংবা জলসীমা ব্যবহার করতে দেবে না। শুধু সামরিক হামলাই নয়, ইরানের বিরুদ্ধে কোনো অভিযানে লজিস্টিক সহায়তা দেবে না বলে স্পষ্ট ঘোষণা করা হয়। এই ঘোষণার মধ্য দিয়ে আরো একবার প্রমাণিত হলো, ইরানকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে কোনো সামরিক সমীকরণ টেকসই হতে পারে না। যে কারণে যুগে যুগে এখনো পর্যন্ত ইরান অপ্রতিদ্বন্দ্বী এবং অপরাজয় শক্তি হয়ে দাঁড়িয়ে আছে, যার কারণে ইরানকে বলা হয় পারস্যের সিংহ। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নৌবহর মোতায়েন মূলত ইরানের ওপর চাপ সৃষ্টি এবং সম্ভাব্য সংঘাতের প্রতিরোধমূলক প্রস্তুতির অংশ। তবে ইরানের প্রকাশ্য সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি এবং উপসাগরে তাদের নৌ তৎপরতা পরিস্থিতিকে বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাচ্ছে। এ অবস্থায় সরাসরি যুদ্ধ শুরু না হলেও সামান্য ভুল হিসাব, দুর্ঘটনা বা সীমিত সংঘর্ষ থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে বড় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এর প্রভাব শুধু ইরান যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে পারে। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।